আমার নাম পার্থ মাইতি। আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য স্বাগত জানাই। আজকে আপনারা যত সময় ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। আর সুন্দরবনে আজকে আমরা যে সাফারি করবো, সুন্দরবন সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং যেখানে বদ্বীপ অঞ্চল, যেখানে বন্য পশুরা দেখা যায়, যাকে বাংলা ভাষাতে বাদা বন। কারণ এখানে সবই কিন্তু বুঝতে গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়। 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। 1330 বর্গ কিলোমিটার 4 জোন। 1972-এ ওয়াইল্ড লাভার যারা তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন। পাখিরালয় থেকে আমরা এখন সকালবেলা ঘুরতে যাব জঙ্গলে। আমরা সবাই বোর্ডে উঠে গেছি, পুরো বোর্ড ভরে গেছে, আমাদের সবাই রেডি। তো আমরা এখন খুবই এক্সাইটেড সুন্দর জিনিস দেখার জন্য। দেখি গিয়ে কি আছে সামনে, তারপরে আমরা রাত্রে আবার রিটার্ন হবো। তো এখানে যেখানে যাচ্ছি এখানে সম্পূর্ণ বোতল, জলের বোতল এগুলো নেওয়া নিষিদ্ধ, ওর জন্য বারণ করে দিয়েছে। এখন আমরা এসে গেছি সজনেখালি। এখানে বাঘ টাক দেখা যাবে, তো আমরা এখন বাঘ দেখতে যাব আর এই ঘাটে নামবো। নামার পরে এখান থেকে ভিতরে গিয়ে আমরা ফরেস্টটা ওয়াচ টাওয়ারে উঠে দেবো। সব এই যে বাঘ, আর এই যে আমাদের সবাই আমাদের বোর্ডে এসছে। আসলে সত্যিকারের বাঘ দেখবো ভিতরে গিয়ে। জঙ্গলে ঢুকে এখনো কিছু দেখতে পাইনি, বাঘ কুমির কোনো কিছুই না। এখানে পুকুর ফাঁকা পড়ে আছে, আমাদের মনে হচ্ছে ব্যাড লাক। এই পুকুরে হয়তো কচ্ছপ টচ্ছপ ছিল, কিছুই দেখা যায়নি এখনো। সামনে গিয়ে কোনো কিছু আছে কিনা তাও জানি না। ওইদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে যাব। আর ভিতরটা পার্কটা মোটামুটি ঘোরার জন্য সুন্দর বানিয়েছে। আমার নাম পার্থ মাইতি। আপনাদেরকে সুন্দরবনে আসার জন্য স্বাগত জানাই। আজকে আপনারা যত সময় ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো। আর সুন্দরবনে আজকে আমরা যে সাফারি করবো, সুন্দরবন সারা বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং যেখানে বদ্বীপ অঞ্চল, যেখানে বন্য পশুরা দেখা যায়, যাকে বাংলা ভাষাতে বাদা বন। কারণ এখানে সবই কিন্তু বুঝতে গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়। 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভব না। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবে এরকম কোনো ব্যাপার না। সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন। কোনো যদি বন্য পশু আমরা দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাওয়া না। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুগন্ধখালি, দো বাঁকি। এই যে আমরা সাফারি করতে এই ক্যাম্পগুলোতে নামবো। প্রত্যেকটা ক্যাম্পে একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে আর্টিফিশিয়ালভাবে বানিয়ে রেখেছে, এটা বর্ষার জলকেই স্টোর করে রাখা আছে। কারণ এখানকার যে খাল খাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু বঙ্গোপসাগরের জল আসছে, সব এগুলো কিন্তু বঙ্গোপসাগরের শাখা প্রশাখা। লোকাল মানুষ যারা তারাই নামকরণটা করে নিয়েছে, সেভাবে নদী বা খাল বলছে। প্রত্যেকটাই নোনা জল, প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায়, খেতে অভ্যস্ত। কিন্তু এই মিষ্টি জলের যে স্বাদ পেয়েছে যে বন্য পশু, সে বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর যেহেতু 2 ফুট কি 5 ফুট বন্য পশু আমরা দেখতে পাবো না, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গল কেটে ওয়াচটাওয়ারের সামনে অবজারভেশন লাইন, পরিদর্শনের জন্য লাইন তৈরি করে রেখেছে। ওই লাইনগুলো থেকে যদি কোনো বন্য পশু জল খেতে আসে বা ওইগুলো থেকে ক্রস করে আমরা টুরিস্টরা দেখতে পাই, তার জন্য কিন্তু ওই অবজারভেশন লাইনগুলো তৈরি করা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সজনেখালি থেকে। এখান থেকে পারমিশন নিয়েই আমাদের সাফারিটা শুরু হবে। আমরা এখানে কী পাবো? আমরা পাবো সেখানে একটা বিরল প্রজাতির কচ্ছপ। এই যে দেখছেন, ছবিতে দেখছেন বা এই যে খাঁচাগুলো আছে, এই কচ্ছপটার নাম হচ্ছে রিভার ট্র্যাপিং, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বাটাগুর বাস্টার। এখানে সজনেখালিতে কৃত্রিম প্রজনন কেন্দ্র এখান থেকে বাড়িয়ে 400টার মতন করা হয়েছে এবং 7খানা ক্যাম্পে কিন্তু রাখা আছে। কারণ এই প্রজাতিটা পরপর বিলুপ্তি হয়ে যাচ্ছে। 2012 সালের আগে পরিসংখ্যানটা ছিল 30টা, ওখান থেকে বাড়িয়ে 400টার মতন করা হয়েছে। আমরা জানি যে কচ্ছপের বিভিন্ন রকম প্রজাতি আছে, কিন্তু সাধারণত কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজিরও বেশি ওজনটা হয়। এই কচ্ছপটা কিন্তু 30 বছরের বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি ওজনটা হয়। যেটা মেল সব জিনিসে কিন্তু যেটা পুরুষ সেটা একটু বড় সাইজের হয়ে থাকে, এই পুরুষটা কিন্তু আবার ছোটো সাইজের হয় এবং একটু কালারফুল হয়ে থাকে। এই দেখবেন ছবি দেখবেন, মাথাটা কালো আর বডিটা বাদামি। আর যেটা ফিমেল সেটা কিন্তু ধূসর কালার হয়ে থাকে। আর সুন্দরবনের মেন কুমির প্রকল্প হচ্ছে ভাগবাদপুর, সেখান থেকে নিয়ে এসে আমাদের সজনেখালি পুকুরে রাখা হয়। এখান থেকে বাড়ি আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। আর ওয়াচ টাওয়ার আর সুন্দরী গাছ আর ম্যাপটা পাবো, কারণ সুন্দরী গাছটা সব জায়গায় দেখতে পাওয়া যায় না। এরপরে আমরা কিন্তু বোটের মাধ্যমে 8 ঘন্টা পরে, এই যে 8 ঘন্টা পথ আমরা যাবো এখান থেকে ছেড়ে যাওয়ার পরে, একদিকে থাকবে লোকাল সাইড, একদিকে ফরেস্ট সাইড।
যতটা লোকাল সাইড আছে ততটাই লাইনের জাল দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা প্রপার সুদর্ণখালি খালে ঢুকবো, তখন কোনো জাল থাকবে না, কোনো লোকাল সাইড থাকবে না, দুদিকে ওপেন ফরেস্ট। নেক্সট স্পট হচ্ছে সুদর্ণখালি, সেখানে গিয়ে পাবো আমরা প্রথমে মা বনবিবির মন্দির, আর সুন্দরবনের যিনি দেবী হচ্ছে মা বনবিবি, তার একটা মন্দির। এবং বাঘ রূপে আমরা যাকে দেখছি দক্ষিণে বা বড়মিয়া, ওরা থেকে মাথার জানি যারা জীবন জীবিকার জন্য জঙ্গলে আছে তারা মা বনবিবি স্মরণ করে তবেই জঙ্গলে আছে। তার একটা মন্দির পাবো, পুরনো একটা ভ্যাসেল পাবো, যেটা একটা আমাদের ফ্লোটিং ক্যাম্প ভাসমান অফিস ছিল। আর ম্যানগ্রোভ পার্ক, সুন্দরবনে যে 84 রকমের গাছ আছে সেগুলোকে পরিচিতি ঘটানোর জন্য লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে। আর ওয়াচ টাওয়ার, সেখান থেকে আমরা খালখানির মধ্যে গিয়ে বাঁকি যাবো, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপিও আপ, যেখানে ব্রিজ করা আছে, দুদিকে হচ্ছে ওপেন ফরেস্ট। তারপরে আমরা পঞ্চমুখানি, 5টা নদীর সঙ্গম, 5টা নদী মিশে বঙ্গোপসাগরে চলে গেছে, সেখান থেকে কিন্তু আমরা ব্যাক করব। আর আমাদের কিছু রুলস আছে বলেছি, প্লাস্টিক বা থার্মোকল জাতীয় জিনিস কেউ নদীতে ফেলবেন না। যখন আমরা স্পটে নামবো ক্যাম্পগুলোতে, তখন ধূমপান বা পান গুটকাটু খাবেন না, ফল ফুল কোনো গাছে হাত দেবে না, কোনো বন্যপশু সিনেমা ডিস্টার্ব করবে না, মদ্যপান একেবারেই চলবে না। আর ওয়ান টাইম জলের বা কোল্ড ড্রিঙ্কসের বোতল কোনোভাবেই ব্যবহার করেন, ওটা ফাইন হলে নিজের নিজের দায়িত্ব কিন্তু নিতে হবে। আর সবাই কিন্তু খেয়াল রাখবেন, কারণ এর পরের ক্যাম্পগুলোতে যখন যাবো তখন কিন্তু নেটওয়ার্ক থাকবে না। যখন বিশেষ করে বোটে লঞ্চ যখন উঠবো তখন দেখে নেবেন যে কাছের মানুষের তিনজনটা এসছে কিনা, থেকে গেলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। আর আমাদের বোটের নাম হচ্ছে শরীফ, সেহেতু টিমটার নাম হবে কিন্তু শরীফ। শরীফ বললেই কিন্তু কাছাকাছি, কারণ কেউ যদি থেকেও যান বলতে হবে আমি শরীফ বোটে আছি, তবেই কিন্তু খুঁজে পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। সবাই কিন্তু একটাই নাম মনে রাখবেন, শরীফ। এই যে বাদর পেয়ে গেছি, একটা ছোট বাদর। কি গাছ বলুন এটাকে? আমরা চলে এসেছি এখন ওয়াচ টাওয়ারে। তো ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ টাওয়ারটা দেখতে খুব ভালো লাগছে, আর চারিদিকটা জঙ্গলই জঙ্গল। এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদী বেয়ে আমরা এসেছি লঞ্চে করে। আমরা এখন বাকি যে সাইডগুলো আছে সেগুলো একটু দেখি। আর এইদিকে গেলে মানে 24 ঘন্টা আপনি যদি যান নামখানা পাথরপতি মা ভগবতী এইদিকে এই বিস্তৃত অঞ্চল রয়েছে। বাড়িঘর নেই, হ্যাঁ, এটা বস্তি নেই নাকি? কোনো বস্তি, কোনো গ্রাম নেই। গ্রাম যা দেখেছেন আপনি? হ্যাঁ, বাড়িও দেখেছি, দীর্ঘদিন ধরে কাজ করছি। কেন বাড়ি সুন্দরবনের নামকরণ এই সুন্দরী গাছ থেকেই হয়েছে, কিন্তু গাছটা কিন্তু দেখতে সুন্দর না, এর গুরুত্বটা ছিল, এই গুরুত্ব বলতে মেনলি এর কাঠ। এই গাছের কাঠ দিয়ে যদি কোনো ফার্নিচার করা হয়, কোনো পোকাতেও নষ্ট করতে পারবে না, আর নদীর যে নোনা জল তাতে কিন্তু সহজে ক্ষত হয় না। আগেকার দিনে মানুষ কিন্তু এটা দিয়েই আসবাবপত্র, ঘর বাড়ি, নৌকা তৈরি করতো, এবং কোনো বার্নিশের প্রয়োজন নেই, শাল সেগুনের থেকেও বেটার। কিন্তু আমরা যখন সাফারি করব জঙ্গলের মধ্যে থেকে, খালখানির মধ্যে থেকে, তখন এই গাছটা আমরা কম দেখতে পাবো, কারণ এটা কম লবণাক্ত মাটিতে, জঙ্গলের ভেতর থেকে উঁচু জায়গা, যেখানে সহজে জোয়ার ভাটার জলটা পৌঁছাতে পারে না, সেখানে কিন্তু এই সুন্দরী গাছটা হয়। এবং আমাদের ভারতের থেকে বাংলাদেশ পাটে এর পরিসংখ্যানটা বেশি, যেখানে হচ্ছে বাংলাদেশ পাটে যে জঙ্গলটা আছে, কারণ পূর্ব দিকের থেকে পশ্চিম দিক, আমার যেটা পশ্চিম দিক, কিন্তু আমাদের এখানকার জমিটা কিন্তু নিচু বাংলাদেশের থেকে, এই জন্যই আমাদের এখানে বেশিরভাগটাই জলটাই প্রবেশ করে যায় জোয়ার ভাটার সময়। এবং এই ভরা কটাল, মানে অমাবস্যা পূর্ণিমা যে ভরা কটাল হয়, তো বেশিরভাগ এই জন্য সুন্দরী গাছটা কিন্তু কম দেখা যাবে। আর যেহেতু বুশ টাইপের, গুল্ম টাইপের গাছ, ঝোপঝাড়, সেটা এই গাছটারই বয়স কিন্তু 45 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, বেশি বড় হয়। আক্রান্ত হয়, টাইগার রিজার্ভ ওই পরিবারকে কিছু আর্থিক সাহায্য দেন। 1330 বর্গ কিলোমিটার 4 জোন। 1972-এ ওয়াইল্ড লাভার যারা, তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন যে বনের যদি সর্বত্রই লোকেরা গাড়ি নিয়ে হেঁটে যায়, জন্তু জানোয়ারদের অসুবিধা হয়, তাদের বংশ বৃদ্ধি করা, তাদের নিরিবিলিতে থাকার জন্য একটা ব্যবস্থা রাখা দরকার। তাই অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার করেছিলেন প্রত্যেকটা বনের অর্ধেকের বেশি জায়গাকে কোর করে রাখতে হবে। এটাই হচ্ছে কোর জোন। আমাদের কোর জোনের বিশেষত্ব কি? এটা আমাদের ন্যাশনাল পার্ক। ভারতবর্ষে যে কটা জাতীয় উদ্যান আছে তার মধ্যে এটা একটি, এবং ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছে। বিস্তারিত কথা বোর্ডে যেই হবে। বর্ষা পড়ছে, এই দিকটা বাংলাদেশ, দক্ষিণ দিকটা বঙ্গোপসাগর। হ্যাঁ, আমরা এই সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি ছাড়াও নেতি ধোপানিতে ট্যুর করা যায়, কিন্তু এই সময়ে কোনো ট্রাভেলস আপনাদের নেতি ধোপানিতে নিয়ে যাবে না। কোর জোনের মধ্যে, বাফার জোনের মধ্যে ঝিঙেখালি, বরিদাবু, হরিখালি করা যায়,
প্রোগ্রাম করে আজকের দিনে সম্ভব নয়, আবার আগামী দিনে প্রোগ্রাম করেই যেতে পারেন। এই দিকে কলস বলি ক্যাম্প ট্যুর করা যায়, এটা বেঙ্গল ফরেস্ট, কৈখালি, ঝড়খালি, ওখান থেকে পারমিশন করেই যেতে হবে। বঙ্গোপসাগর। আচ্ছা, কলস বীজটা কি যাবে? হ্যাঁ, কলস বীজ কি যাবে? ওইগুলো উইন্টার সিজনে যাওয়া হয়, উইন্টার সিজনে আপনার ঝড়খালি, কৈখালি থেকে পারমিশন করে শীতকালে যেতে হবে। এখন সব বন্ধ কোনো যাবে না। কলস বলি এখন ক্যাম্প বাফারের এরিয়া সাইডেও কেউ নিয়ে যাবে না, বা সাগরের দিকে কেউ যাবে না, সাগরের দিকে কেউ যাবে না। ডিভিশন করে এখন প্রচন্ড রোডিং হচ্ছে, এই জন্য ওগুলো বন্ধ। যতটাই লাইনের জাল দেওয়া আছে, কারণ এখানে প্রত্যেকটা বন্যপশু সাঁতার কাটতে পারে যাতে লোকাল ছেড়ে না চলে যায়, তার জন্য এই লাইনের জালটা দেওয়া আছে। যখন সুবর্ণকালী খালে ঢুকে যাবো তখন আর কোনো লোকাল সাইড থাকবে না, এখন দুদিকেই তখন খোলা জঙ্গল। আর যেহেতু আস্তে আস্তে ভাটা নামছে, কিছু অন্ত দেখার সম্ভব না, কিন্তু যেহেতু বর্ষা ওয়েদার, দেখা যাক কতটা কি দেখা যায়। সবাই আমরা কালকেও যখন বোর্ডে উঠেছিলাম তখনও ছিল প্রচুর বৃষ্টি, আজকেও বোর্ডে উঠেছি, আজকেও প্রচুর বৃষ্টি, একই ধরনের কুয়াশা দ্বারা বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগছে এরকম বৃষ্টিতে বোর্ডে ঘুরে, কিন্তু বাইরে কোনো সাইট সিন আমরা দেখতে পারবো না পার্কের ভিতরে গিয়ে। এটা বনদেবীর মূর্তি, আমরা এটা দর্শন করলাম। এবার সামনের দিকে যাব। এই গাছটার নাম পশুর, আর এর ফুল এরকম হয়, ফুলগুলো দেখতে ভালো লাগছে, আর গাছগুলো এরকম। তো সুন্দরবনে এসছি যখন, সুন্দর গাছ দেখাই আমাদের কাজ, আর যদি বাঘ হরিণ দেখা যায় সেটা আলাদা। এই গাছটার নাম গরান। গরান সব জায়গাতে এরকম টাইপের ওয়াচ টাওয়ার করা আছে। ওয়াচ টাওয়ারে উঠে দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় ফরেস্টই দেখতে পারবে। আর এখানে এই যে খাল, মানে এটাতে জল নেই, যখন অনেক জল হয় তখন এখান দিয়ে জল যায়, জল বেড়ে যায়। ফরেস্টটা বেশ ভালোই। আমরা এক্ষুনি এই জঙ্গলটাতে বাঘ দেখলাম, একদম রিয়াল জঙ্গলের বাঘ, জীবনে ফার্স্ট টাইম দেখেছি আমরা সবাই। এর জন্য সবাই ভিডিও করছে। এই জঙ্গলের ভিতরে বসেছিল আর মুখটা বের করেছিল, তারপরে আমরা অনেক চেঁচামেচি করাতে তারপরে ও আবার চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে ভাল লাগে, চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনা। আর কিন্তু আমরা 10 মিনিটের মধ্যে দোবাগি পৌঁছে যাবো, সবাই কিন্তু রেডি থাকবেন। 700 মিটার মতন হাঁটাবো, জঙ্গলের মধ্যে ব্রিজ করা আছে, দুই দিকে খোলা জঙ্গল। 700 মিটার গেলে 700 মিটার আবার ব্যাক করে আসতে হবে, ঠিক আছে? কেন কি বলে ওটাকে ব্রিজ করা আছে, সবাই রেডি হয়ে নেবেন। আর ওখানে কিন্তু কোনো ওয়াশরুম নেই, বাথরুম নেই, সবাই এখানে রেডি হয়ে নিন। আর এটা দেবকী ক্যাম্প, আমরা এখন দেবকী ক্যাম্পে ঢুকছি। এটাই লাস্ট টুরিস্ট পয়েন্ট। হ্যাঁ, এরপর থেকে আমরা আবার ব্যাক করবো বাড়ি থেকে। তো এই আমরা এই যে এখন যাচ্ছি, এই যে হাই দিয়ে দাও। এই যে আমাদের ছোট্ট হাই দেওয়ার জন্য গুনগুন, এই যে আমাদের গুনগুন আর ঝুনঝুন। এখানে এই যে পুকুর করেছে, আর এর ভিতর দিয়ে আস্তে আস্তে দেখা যাবে বাঘটা, কিছু যদি কপালে থাকে দেখতে পারবো। এই দুই পাশ দিয়ে নেট করে দিয়েছে যাতে কোনো হিংস্র পশু হামলা না করতে পারে, তার জন্য। হাই, আমরা আরো সামনে যাই, গিয়ে দেখবো ওইদিকে কি কি আছে দেখার জন্য। খুবই অল্প টাইম দিয়েছে। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই যে ওয়াচ টাওয়ার, তো এখানে উঠবো, উঠে একটু দূরের ভিউটা নেব, দারুণ ভিউটা। আর এই যে নিচে লাল কাঁকড়া।
এই যে দেখো লাল কাঁকড়া, এই লাল কাঁকড়াগুলো শুধু এখানেই পাওয়া যায় আর অন্য কোথায় পাওয়া যায় না। এখান দিয়ে এসে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই দিকটা পুরো হেঁটে যেতে হবে। দুই পাশে জঙ্গলের মাঝখান দিয়ে দারুণ ব্যবস্থা করে দিয়েছে গভর্নমেন্টের থেকে হেঁটে জঙ্গল ঘোরার জন্য। সুন্দরবনে যারা ঘুরতে আসবে পাখিরালয় থেকে কিছুক্ষণ, এই যে বৌদির দোকান, আর এই দোকানে খুব সুন্দর রান্না বান্না হয়। তোমরা যারা টেস্টফুল রান্না বান্না খেতে চাও তারা এখানে এসে যোগাযোগ করবে। আর এখান থেকে এই যে কাঁকড়া একদম বড়, আরও যদি তোমাদের কিছু চয়েসের রেসিপি বা কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় এখানে বললেই অর্ডার দিয়ে দেবে, ঠিক সেরকম জিনিস এনে তোমাদেরকে রান্না করে খাইয়ে দেবে। এই যে আজকের আমাদের চয়েস করা রেসিপি বৌদিকে দিয়ে রান্না করানো হয়েছে। এটা পুরো ইলিশ, তার লেজটা ভেঙে গেছে। ইলিশটার ওজন হবে 1 কিলোর উপরে। তো এটাকে এমন সুন্দর করে রান্না হয়েছে যে বিশ্লেষণ করা যাবে না। এটা পেট কেটে মশলা করে ভিতরে দিয়ে ভেজে এটাকে রান্না করা হয়েছে। তো এটাকে এখন পিস পিস করব, তো খাওয়ার সময় আমরা দেখাবো যে ওটা দেখতে কেমন হয়।